My dear brothers and sisters, welcome to Semester Dada. ডিয়ার স্টুডেন্ট, একাদশ শ্রেণী ভূগোল দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটি মডেল সেট এবং তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সমষ্টিতির ধারণা সম্পর্কে এর মতবাদ আলোচনা করো। এই সমষ্টিতি বলতে কী বোঝায়? যে আমরা যে পৃথিবীর যে ভূমিরূপগুলা নির্দিষ্ট একটা উচ্চতায় অবস্থান করছে, পাহাড়, পর্বত, মালভূমি, এই যে উচ্চতায় অবস্থান করার কারণটা কি? এই কারণটার হচ্ছে আমরা বলতে পারি সমষ্টিতি। এইগুলা এর মধ্যে কী ছিল? ভূত্বকের বিভিন্ন অংশের ঘনত্ব প্রায় সমান, কিন্তু তাদের গভীরতা ভিন্ন। যেমন উঁচু ভূমিভাগগুলির গভীরতা বেশি এবং নিচু ভূমিভাগগুলির গভীরতা কম। ওই সময় আমরা বলতে পারি পাহাড়, পর্বত, ওদের গভীরতা বেশি এবং সমভূমি, মালভূমির গভীরতা কম। এই কারণে উঁচু পর্বতমালাগুলির নিচে গভীর পর্যন্ত শিলার স্তম্ভ থাকে, যা তাদের ভারসাম্য বজায় রাখে। এই মতবাদ অনুসারে ভূত্বকের বিভিন্ন অংশের মধ্যে ভারসাম্য বজায় থাকে, যা আইসোস্টেসিস নামেও পরিচিত। 2 নম্বর, আদর্শ মৃত্তিকার স্তরবিন্যাস কীভাবে গঠিত হয় সেটা চিত্রসহ আলোচনা করতে হবে। একটি আদর্শ মৃত্তিকার স্তরবিন্যাস গঠিত হয় যেটা হরাইজন নামে পরিচিত। এই স্তরগুলি মৃত্তিকার গঠন, রং এবং রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলাদাভাবে গড়ে ওঠে। সাধারণত আদর্শ মৃত্তিকার স্তরবিন্যাসে ও, এ, বি এবং সি এই স্তরগুলি দেখা যায়। এই স্তরটি জৈব পদার্থ দ্বারা সমৃদ্ধ ও এই স্তরটি খনিজ পদার্থ এবং জৈব পদার্থের মিশ্রণ। বি স্তরটি খনিজ পদার্থ দ্বারা গঠিত এবং সি স্তরটি মূলত শিলা দ্বারা গঠিত। এই যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নের উত্তরগুলো এবং এর সঙ্গে একটা চিত্র দিলে তাহলে প্রশ্নটা আরও ভালো লাগবে। তৃতীয় প্রশ্ন, ভাঁজের প্রকারভেদগুলি আলোচনা করো আকৃতি ও উৎপত্তি অনুসারে। ভাঁজ হলো ভূত্বকের শিলাস্তরের বাঁকানো গঠন। আকৃতি ও উৎপত্তি অনুসারে ভাঁজ বিভিন্ন প্রকারের হয়, যেমন প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ। এই প্রতিসম ভাঁজ কি? এই ভাঁজে অক্ষের দুই পাশে সমান ঢাল থাকে। এবং অপ্রতিসম ভাঁজ কি? এই ভাঁজে অক্ষের দুপাশে সমান বা অসমান ঢাল থাকে। একনত ভাঁজ, এই ভাঁজে একটি মাত্র ঢাল থাকে। অধভঙ্গ, সাহিত্য ভাঁজ, ক্লিপে ভাঁজ, হোস্ট, গ্রাবেন, ফাটল, চুটি। পরবর্তী প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, প্রতিপূরণ তল কাকে বলে? চিত্রসহ আলোচনা করো। প্রতিপূরণ তল হলো ভূত্বকের একটি কাল্পনিক তল যার নিচে শিলাস্তরের চাপ সমান থাকে। এই তলটি আইসোস্টেসিস বোঝার জন্যই গুরুত্বপূর্ণ একটি তল। ভারসাম্যতা নীতি বলতে কী বোঝায়? পরবর্তী প্রশ্ন, ভাসমানতা নীতি বলতে কী বোঝো? এই ভাসমানতা নীতি অনুসারে কোনো বস্তু যখন তরলে ভাসে তখন তার ওজন তরলের অপসারিত ওজনের সমান হয়। এই নীতিটি আইসোস্টেসিস বোঝানোর জন্যই প্রযোজ্য। পরবর্তী প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়িনী ভবনের মধ্যে পার্থক্য লেখো। আবহবিকার কি? আবহবিকার বা ওয়েদারিং হলো শিলাস্তরের ভেঙে যাওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়ার প্রক্রিয়া, আর ক্ষয়ীভবন বা এরোশন হলো আবহবিকারের ফলে সৃষ্ট পদার্থের স্থানান্তর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উত্তাপের সমতা কিভাবে বজায় থাকে? এই যদি আমরা কারণগুলো দেখি, সেগুলো হলো সূর্য থেকে আসা সৌর বিকিরণ, পৃথিবী থেকে মহাশূন্য তাপের বিকিরণ, বায়ুমণ্ডল এবং সমুদ্রের মাধ্যমে তাপের স্থানান্তর। পরবর্তী প্রশ্ন, এগুলো 2টি প্রশ্ন লিখতে হয়, 2 মার্ক করে, মোট 4 মার্ক থাকে। এক, জলচক্র কাকে বলে? জলচক্র বা ওয়াটার সাইকেল হলো পৃথিবীর জলীয় পদার্থের বিভিন্ন রূপের মধ্যে ক্রমাগত পরিবর্তন এবং স্থানান্তর। 2 নম্বর, ইনসুলেশন কি? ইনসুলেশন হচ্ছে সূর্য থেকে যে সৌর কিরণটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় সেটাকেই আমরা ইনসুলেশন বলি। পরবর্তী প্রশ্ন, অ্যালবেডো কি? এই অ্যালবেডো হলো 34%, 100%-এর মধ্যে আমাদের 34% তাপ যেটা ভূপৃষ্ঠকে সরাসরি উত্তপ্ত না করে মহাশূন্যে সরাসরি ফিরে যাচ্ছে, সেটাকেই আমরা বলছি পৃথিবীর অ্যালবেডো। ওটার পরিমাণ 34%, অনেক জায়গায় দেখা যায় 35%। একনত ভাঁজ কাকে বলে? একনত ভাঁজ হলো এমন এক প্রকার ভাঁজ যেখানে শিলাস্তর একটি মাত্র দিকে বাঁকানো থাকে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 3 নম্বর করে, মোট 6 নম্বর। 1, চীনের মৎস্যশিল্প উন্নতির কারণগুলি কী কী? চীনের মৎস্যশিল্প আমরা জানি খুবই উন্নত। এর কারণগুলি হলো, এই চীনে আমাদের যে উপকূল রেখা, সেই উপকূল রেখা সমুদ্রের খুবই অনেকটা দূরত্ব এবং এখানে অনেক নদী, হ্রদ, জলাশয় দেখা যায়, যার ফলে এখানে মৎস্য চাষ খুবই গুরুত্বপূর্ণ এবং
অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করা হয় জন্য এই মৎস্য চাষ খুব উন্নত লাভ করেছে। 2 নম্বর, সরকার, এখানকার সরকার এবং বিভিন্ন সংস্থা, ব্যাংক, বিমা, এরা কি করছে, এই যেসব কৃষকরা বা যারা এই মৎস্য চাষ করছে তাদের জন্য কি হচ্ছে, যথাসময়ে আর্থিক সহায়তা প্রদান করছে। আর আমরা জানি যে কোনো ক্ষেত্রে, শিল্প বলি, কৃষিক্ষেত্রে আমাদের অর্থনীতি বা মূলধন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আমরা যথাসময়ে পাওয়া যায় তাহলে কী হচ্ছে, সেই জায়গায়, সেই অঞ্চলের সেই শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ বিকাশ লাভ করে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ লেখো। চীনে যে মোটর গাড়ি নির্মাণ শিল্প যে এতটা উন্নত, সে কারণগুলি হলো বিশাল অভ্যন্তরীণ বাজার। আমরা জানি যে বর্তমানে হয়তো যদি সঠিক জনগণনা করা হয় তাহলে হয়তো ভারতবর্ষ হয়তো সবথেকে জনসংখ্যা বেশি হবে পৃথিবীর মধ্যে, কিন্তু 2011 সালের আদমশুমারি আমি বলবো, সেই অনুযায়ী সবথেকে পৃথিবীতে জনসংখ্যা বেশি কিন্তু চীনে। তো জনসংখ্যার পরিমাণ এতটা পরিমাণ বেশি থাকার ফলে ওই দেশে কিন্তু গাড়ি ঘোড়ারও চাহিদা খুব একটা বেশি। 2 নম্বর, বিদেশি বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তর এবং কম খরচ, খরচটা খুবই কম হয়। 3 নম্বর, ওপেকের গুরুত্ব লেখো। ওপেক কি? এটা আমরা জানি একটা পেট্রোলিয়াম সংস্থা, যেটা যারা কি না, এই সংস্থাটা কী হচ্ছে, আমাদের যে পেট্রোলিয়ামটা আছে এই পেট্রোলিয়ামটার বাজার দর, পৃথিবীতে বাজার দর নিয়ন্ত্রণ করে, কখন কী দামে পেট্রোলের দাম রাখা হবে সেই সব এরা নিয়ন্ত্রণ রাখে। এই ওপেক একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলিকে একত্রিত করে। এর প্রধান গুরুত্ব হলো বিশ্ববাজারে তেলের মূল্য নিয়ন্ত্রণ করা। 4র্থ প্রশ্ন, কুইনারি সেক্টরে গুরুত্ব লেখো। এই কুইনারি সেক্টর হলো অর্থনীতির সর্বোচ্চ স্তর, যেখানে গবেষণা করা হয়, উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সমাজের উন্নয়নে অগ্রগতি করা হয় এবং এই সেক্টরে যেসব মানুষজন কর্মরত তাদের গুরুত্ব বেশি এবং তাদের সংখ্যাগত দিক থেকে পরিমাণ কম, আর তাদের যেটা ইনকাম সোর্স আমরা বলতে পারি, তাদের ইনকামও খুব হাই, বা অর্থনৈতিক ইনকাম যদি আমরা তাদের দেখি খুব উন্নত। 5 নম্বরে যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 2 করে, প্রতিটি প্রশ্নের মান 2, টোটাল 6 মার্ক। 1, পশ্চিমবঙ্গের ধসপ্রবণ এলাকাগুলি কী কী? আমরা জানি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেসব এরিয়া রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, এই অঞ্চলগুলো ধসপ্রবণ এলাকা। 2, দুর্যোগ ও বিপর্যয় বলতে কী বোঝো? দুর্যোগ হলো এমন একটি ঘটনা যা মানুষের জীবন, সম্পত্তি বা পরিবেশের ক্ষতি করতে পারে, আর বিপর্যয় হলো দুর্যোগের ফলে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতি। যেমন আমরা বলতে পারি যে কোথাও বন্যা হলো, বন্যার ফলে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটাকে আমরা দুর্যোগ বলতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে বন্যা হওয়ার ফলে সেখানে ধানের জমি, ঘর বাড়ি এসব ভেঙে যাচ্ছে, ধানের জমি তলিয়ে যাচ্ছে, মানুষের প্রাণহানি ঘটছে, তখন আমরা বলতে পারি এটাকে বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলন কবে ও কোথায় হয়েছিল? চিপকো আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডে হয়েছিল। এই চিপকো আন্দোলনটা কি? চিপকো কথার অর্থ যদি আমরা বুঝি যে এখানে কোনো জড়িয়ে ধরা, আর কি সেখানকার অধিবাসীরা সেখানকার বনভূমি বা গাছকে খুব ভালোবাসতো, এবং যখন ওই গাছগুলোকে কাটার জন্য লোক আসলো, তারা গাছগুলোকে জড়িয়ে ধরে বলল যে আমরা এই গাছ কাটতে দেবো না, আমরা এই গাছে পূজা করি, এই গাছই আমাদের জীবন। ওটাকেই বলা হয় চিপকো আন্দোলন। এই চিপকো আন্দোলনের একজন নেতার নাম মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। লুটা কি? লু এবং আদি। লু হলো উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত একটা উষ্ণ শুষ্ক বায়ু, যেমন এগুলো কোথায় প্রবাহিত হচ্ছে? উত্তরপ্রদেশ, বিহার, এই রাজ্যগুলোতে প্রবাহিত হয়। আর আধি কি? আধি হলো এক ধরনের ধূলিঝড়। 5 নম্বর প্রশ্ন, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় কেন? ভারত মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত, যা দেশের জলবায়ু এবং কৃষিকে নিয়ন্ত্রণ করে। আমাদের যে কৃষিকাজটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত কৃষির উপর, মৌসুমী বায়ুর উপর নির্ধারিত, এবং এই মৌসুমী বায়ুটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হয়ে প্রবেশ করে। এবং মৌসুমী বায়ুর একটা যদি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে এর খামখেয়ালিপনা আছে, যেমন কোনো একটা সময় সে সময়ের আগে আসে, যে বছর সময়ের আগে ভারতবর্ষে প্রবেশ করে মৌসুমী বায়ু, তখন ভারতবর্ষে বন্যার প্রভাব দেখা যায়। যে বছর সময়ের পরে আসে মৌসুমী বায়ু ভারতবর্ষে, সে বছর ভারতে খরার প্রভাব দেখা যায়। পরবর্তী প্রশ্ন, WTO এর পুরো কাজ কী? এটার যদি আমরা ফুল ফর্ম দেখি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন তৈরি করা এবং সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা। 6 নম্বরের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 মার্ক করে, টোটাল এখানে 6 মার্ক। 1 নম্বর প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে আলোচনা করে, একটুকেই বললাম দুর্যোগ ও বিপর্যয় কী, যে কোথাও যদি কোনো বন্যা হলো বা খরা হলো,
এটাকেই আমরা দুর্যোগ বলছি বা ভূমিকম্প হলো, এবং এর পরিপ্রেক্ষিতে যদি সেই অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হলো, মানুষের জীবনহানি হলো, সম্পত্তি ধ্বংস হলো বা নষ্ট হলো, সেটাকে আমরা বলছি বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বন শিল্প উন্নত নয় কেন? এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে বন শিল্প উন্নত না হওয়ার কারণগুলি হলো কি? বনভূমির অভাব রয়েছে ভারতে, আমরা জানি প্রচুর বনভূমির অভাব। যেমন এখনও দেখা যায় যে অনেক বনভূমিকে পুড়িয়ে বা কেটে ফেলে সেখানে কৃষিকাজ করা হচ্ছে, কলকারখানা স্থাপন করা হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে বা বাড়ি তৈরি করা হচ্ছে। 2 নম্বর, আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে এবং সরকারি নীতি ও সর্বোপরি বলতে পারি আমাদের অনেক মানুষের সচেতনতার অভাব রয়েছে। 3 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? উদাহরণ দাও। অনুসারী শিল্প হলো সেই শিল্প যে শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিল্প গড়ে তোলে, তাকে বলা হয় অনুসারী শিল্প। যেমন আমরা একটা বলতে পারি যে অটোমোবাইল শিল্পের জন্য টায়ার শিল্প একটি হলো অনুসারী শিল্প। পরবর্তী প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ হিসেবে পর্যটন শিল্পের গুরুত্ব লেখো। পর্যটন কি? অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় যে কোনো একটা কিছু তৈরি করা হলো, বা আমরা বলতে পারি যে যেমন আমাদের ভারতবর্ষে বলতে পারি বায়োস্ফিয়ার রিজার্ভ বা কোনো চিড়িয়াখানা অথবা তাজমহল, এইসব দৃষ্টি আকর্ষণকারী স্থানগুলো বা বস্তুগুলো যখন বিদেশ থেকে বা বাইরে থেকে বিভিন্ন লোক এসে দেখতে আসে সেই সব অঞ্চলে, এবং এর বিনিময়ে তাকে অনেক ক্ষেত্রে কী হয়, একটা অর্থ দিতে হয়, যেটা টিকিটের মাধ্যমে, ওই জিনিসটাকে ওটাকেই আমরা বলছি পর্যটন শিল্প। এই পর্যটন শিল্পের উপর নির্ভর করে অনেক মানুষ এবং অনেক অঞ্চল ডেভেলপমেন্ট হয়েছে। অনেক দেশে পর্যটন শিল্পের উপর তাদের জিডিপি হারটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো এই পর্যটন শিল্পের যদি আমরা কয়েকটা কার্যকলাপ দেখি, সেটা হলো কর্মসংস্থান সৃষ্টি করা। জানি যে অঞ্চলে এই পর্যটন শিল্পগুলো থাকে সেখানকার লোকজনগুলোর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রা। এই যে বললাম বাইরের দেশ থেকে বিভিন্ন লোকজন আসে, তারা টিকিটের মাধ্যমে এগুলো দেখে এবং সেখানে কিছু খাবার খেলেও যাতায়াত, এইসবের মাধ্যমে কী হয়, একটা অর্থ খরচা হয় এবং সেই অঞ্চলে মানুষজন এই অর্থগুলোকে উপার্জন করে এবং সেখানকার অর্থনীতিটা উন্নতি লাভ করে। 3 নম্বর, সাংস্কৃতিক আদান প্রদান হয়। এক দেশের মানুষ আরেক দেশে গিয়ে সেখানকার সংস্কৃতিগুলোকে দেখে, চিনতে পারে, জানতে পারে, সেখানকার পোশাক পরিচ্ছদ, অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। পরবর্তী আছে অবকাঠামোর উন্নয়ন, এবং কি হচ্ছে বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো আছে সেগুলোর উন্নয়ন করা। তাহলে ডিয়ার স্টুডেন্ট, একাদশ শ্রেণীর ভূগোলের 2য় সেমিস্টারে যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো একটি মডেল সেটের মাধ্যমে উত্তর সহ সুন্দরভাবে আলোচনা করে দিলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং লাইক করে দিও, এবং সর্বশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো।